মেঘা 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 ওই একটি নাম আমাকে চঞ্চল করে তুলেছে। ওর জন্য দেশি মদের দোকান আর জোয়ার আস্তানাগুলো উঠতে বসে। আমার দলের ছেলেগুলো সালা আস্তে আস্তে প্রতিবাদী হয়ে যাচ্ছে। না 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 না, এত সহজ আমি হার মানব না। খুব শীঘ্রই আমি ধনুকধারী হই ওর দিকে ধ্বংসের তীর ছুড়ে দেবো। আর সেই তীরে আঘাতে ওর সর্বাঙ্গ নীলে নীল হয়ে যাবে। আর অবশেষে ক্ষতপ্রাপ্ত খরগোশের মতো মাটিতে লুটিয়ে পড়বে। আমার নাম কিরণ সেন, খুবই ভয়ঙ্কর। আমার কম্পিউটার বেন হাসি বন্ধ করুন বস, হাসি বন্ধ করুন। কেন, কি হয়েছে? কি হয়েছে সেটা শুনলে আপনি বিদ্যুতের মতো চমকে উঠবেন। বলিত না করে পরিষ্কার করে বল। শিক্ষিকা মেঘা চট্টোপাধ্যায়ের সাথে আপনার ভাই পিরিত জমেছে। এইমাত্র দেখে এলাম একে অপরকে জড়ি ধরে ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি। দেখে মনে হচ্ছে প্রেমটা অনেক দিনে। না না না, আবার একটা টেনশনের ঢেউ আমার বুকে আজরে পড়লো। আমার সংসার ঝড় গতিবেগ আরো বেড়ে গেল। এমনিতে রৌদ্র আমার বিরুদ্ধে কাজ করে, এবার ওই সাইজ সাথে সঙ্গ দিয়ে আমাকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করেছে। নতুন প্ল্যান তৈরি করতে বস। হ্যাঁ, এমন এক চাল চালতে হবে যাতে ওদের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়। আর বিপ্লবীর আমফানটা গতিহারে নিচতে যেয়ে পড়বে। মানে সব মরবে কিন্তু লাঠি ভাগবে না, তাই তো? ঠিক তাই। আর শেষ পর্যন্ত যদি থামানো না যায় তাহলে সুন্দরী বলে বলি না, লজ্জা চুরি করতে হবে। হ্যাঁ, লাজুক মেয়ের লজ্জা চুরি। বুঝেছি বস, আপনি লালসার খিদে মিটিয়ে তবেই ওকে প্রতিবাদে হীনা করে তুলবে। অবশ্যই এর আগে অনেক মেয়ের ইজ্জত লুট করছেন। তোর মনে আছে রে বলতে, লকডাউনের সময় থানার মেজে বাবু আমার ভাটি গায়ে রেড করে হুমকি দিয়ে গেছিল। শালা সুরের বাচ্চাকে আমি বুঝতে গিয়েছিলাম, কিন্তু শালা গ্রহণ করেনি। তাই সে বদলা নিতে ওর মেয়েকে কিডন্যাপ করে আমি রেপ করার পর মুখটা অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছিলাম। তারপর সে ছটপট করছিল, তখন আমি সুরাই চুমুক দিতে দিতে মহানন্দে গিয়েছিলাম পীড়িতের সঙ্গীত। মনে আছে বস? আর অবশ্যই সমস্ত প্রমাণ মুছে দিতে আমি ভাঙা বিয়ারে পাতা করে আবার ফিনিশ করে দিয়েছিলাম। আজও সালা পাগলা কুত্তার মতো তার মেয়ের খুনিকে খুঁজে বেড়ায়, কিন্তু কোনোদিন আমাকে ধরতে পারবে না। কারণ আমি মুখে মধু আর মুখে বীজ নিয়ে ঘুরে বেড়াই। আমার নাম কিরণ সেন, খুবই ভয়ঙ্কর। আমার কম্পিউটার পেয়েছি। ওই শিক্ষিকা মেঘাকে কাবু করার আইডিয়া। কি আইডিয়া? আপনার প্রতি ওর প্রতি প্রতিবাদী ঝড় থামাতে ওকে সুপরিচিত ভাবে অপহরণ করতে হবে, তারপরে ভালো করে শিক্ষা দিয়ে নীল আকাশে উঠে দিতে হবে। কিন্তু রুদুর তখন ওর সাথে এখন অত ভাবে চলে না বস, শিক্ষাটা না করলে মহা বিপদে পড়তে হবে। ঠিক আছে, আমার চলার পথে কাঁটা সরিয়ে দিতে আমি হরিণী মেঘা চট্টোপাধ্যায় কিডন্যাপ করবো। তারপর আমি যৌবন সমুদ্রে সাঁতার কেটে ওকে পাঠিয়ে দেবো সুখের স্বর্গে। ইয়েস, আমার নাম কিরণ সেন। তুই আজ দেখে যা, তোর সুগন্ধি ফুলের মধ্যে লুকিয়ে আছে শত শত পোকা। তোর শান্তির সংসার লুকিয়ে আছে ছদ্মবেশী অশান্তির আগুন। রোদ্দুর, তোমার সব কথা আমি দূর থেকে শুনেছি, তাই এই মুহূর্তে বলতে বাধ্য হচ্ছি তুমি একটা স্কাউন্ডার, একটা অ্যানিম্যাল। তুই আমাকে এমন ভাষা প্রয়োগ করছিস? করছি, আর প্রয়োজন হলে ভবিষ্যতে করব। তোমার এই নোংরা মনোভাব থেকে আমি তো আকাশ থেকে পড়ছি। আমার তো ভাবতে অবাক লাগছে, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য মানুষ এত নিচে নামতে পারে। শুনলাম তুই মেঘের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করেছিস। হ্যাঁ, ঠিকই শুনেছো। আমরা অনেক আগে থেকেই দুজন দুজনকে ভালোবাসি। আমার শত্রু যেন তুই এমন সম্পর্ক দিতে পারলি? শত্রু শত্রুকে আগে ধরে বাইলে যদি সে শত্রু হয়, তাহলে এমন শত্রু যেন হাজার হাজার জন্ম নেই দাদা। আচ্ছা, এই ভারতবর্ষে প্রতিবাদী মানুষের বড়ই অভাব। তাই তো তোমার মতো লাখ লাখ সুযোগ সন্ধানী মানুষগুলো মাথা তুলে দাঁড়িয়েছে, আর তারা শুভবুদ্ধি হারিয়ে চালিয়ে যাচ্ছে একের পর এক শয়তানি চক্রান্ত।
আর সেই চক্রান্তে মাথা গলিয়ে সকালে প্রাণ হচ্ছে কত অসহায় নিঃসঙ্গ মানুষ। আমার বসকে অপমান করতে পারো রুদ্রদা। এখন শুধু অপমান করছি, আর কিছুদিনের মধ্যে আমার আর মেঘার মিলিত বিপ্লবের সমস্ত কুকর্ম বন্ধ হয়ে যাবে। মাথা খারাপ কহিল রোদ্দুর, তুই আমার ভাই, আমার সবচেয়ে কাছের মানুষ। না, ধূমকেতু যেমন দেখতে দেখতে চোখের পলে করে দূরে চলে যায়, তেমনি আমিও তোমার থেকে অনেক দূরে সরে গেছি দাদা। আমার দু চোখ এখন একটাই স্বপ্ন, সত্যের অধিকার প্রতিষ্ঠা করা। রোদ্দুর, চক্রান্ত করো তুমি আমার সহদর দাদা। তাই তো আমি মাঝে মাঝে ভাবি, আমি যা করছি ঠিক করছি তো, নিজের দাদার প্রতিষ্ঠা এমনি আমার উচিত হচ্ছে তো। কিন্তু না, তৎক্ষণাৎ আমি আবেগ বদলে ভাবতে শুরু করি, আমি একজন স্বাধীন দেশের কর্তব্য পরায়ণ না করে আমার উচিত দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে ডক্টর বি.আর. আম্বেদকরের সংবিধানকে রক্ষা করা। কিন্তু আইন কি রক্ষা হচ্ছে? আজও তো দেশ থেকে ধর্ষণের প্রভাব কমে যায়নি ব্যাংক ডাকাতি। হ্যাঁ, কমলেও প্রতিবাদ্য করতে উঠেছে। চোখের দৃষ্টি পরিষ্কার করেছে, দেখো ওই মহাবিদ্যালয়গুলো থেকে মানুষের উপকার আর ভিক্ষুকের খাবার জোগানোর জন্য কত ছাত্রছাত্রী কোমর বেঁধে কাজ করতে শুরু করেছে। কাঙালের প্রতি অত্যাচার থাকলে তারা দলবদ্ধভাবে ছুটে গিয়ে সেখানে অন্যায় থামিয়ে গাইছে ঘুম ভাঙানোর গান। আর এই অ্যাক্সিডেন্ট থামানোর জন্য পথের ধারে দাঁড়িয়ে হেলমেট পরার জন্য অনুরোধ করছে কত চেতনহীন মানুষকে। আবার ওই নর্দমার পচা নোংরাকে পরিষ্কার না করলে তারা দলবদ্ধভাবে ছুটে গিয়ে হাতে গ্লাভস পরে সেই দুর্গতযুক্ত নেমে যাচ্ছে। এরপরেও কি বলবে? তারা এগুলো করে ভুল করছে। আমি না, তোমরা এই মর্ম বুঝবে না, তোমরা বুঝবে ধ্বংসের জ্বর সৃষ্টি করার কথা। তবুও সবশেষে আমি একটা কথাই বলে যাচ্ছি, এই পৃথিবীতে মানুষ জন্ম নেয় কিছু সৃষ্টি করার জন্য। তাই পারলে সব নোংরা ধান্দা বন্ধ করে নিজেদের পরিবর্তন করো, কর্তব্যপরায়ণ মানুষে ওঠো। আপন যদি শত্রু হয় রেকোনার ধরি দানবের মতো বিবস্ত্র দাও দমন করে রোদ্দুর সব বাধা অতিক্রম করে জয়ের পথে এগিয়ে যাচ্ছে, কিন্তু শেষ হাসিটা আমিই হাসবো। মানে রুদ্রদা শেষ কথা ভাবছো? হ্যাঁ, আমার কাছে বাড়ি দিলে আমি কাউকে চাইব না। তাই রোদ্দুরকে ফিনিশ করার ছক তৈরি কর। বস, রুদ্র আমার ছোট্ট ভাই। আমি অগ্নি এক উত্তপ্ত লাভা থেকে তৈরি আর জ্বলন্ত আগুনের পিণ্ডরে পল্টে আমার মনে দয়া মায়া করুণা বলে কিছু নেই। আমি শুধু ভোগ করবার জন্য এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। মা, ভাই, পরিবার এসব আজ নাম মাত্র। তাই বস, আপনি যেমন ভাবে বলবেন আমি তেমন ভাবে কাজে গিয়ে যাব। এখন মেঘাকে কিডন্যাপ করার ব্যবস্থা কর, তারপর হবে ওই রৌদ্রের ব্যবস্থা। হ্যাঁ বস, আপনার কাজ সাকসেস করার জন্য এই পলিটেক গুন্ডা সর্বদা তৈরি। সেই ছোট্টবেলা থেকে আপনার কাছে কাজ করছি। আপনি আমার হাতে চাকু তুলে খুন করা শেখালেও দিয়েছেন অনেক ভালোবাসা। পিস্তল দিয়ে ভয় দেখে কার্যসিদ্ধি করা শেখালেও দিয়েছেন অনেক ভালোবাসা। এই ভদ্র সমাজে দিতে পারে আপনি তাই দিয়েছেন। তাই এই পলিটেক গুন্ডা আপনার কেনা গোলাম ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। এবার খেলা হবে ভয়ঙ্কর খেলা। উল্টে যেমন করে গিয়ে সুন্দরী ময়না বেড়ে খাঁচায় বন্দি করে আমার কাছে নিয়ে আসবে, তারপর সেই চিড়িয়ার বলি শুনতে শুনতে আমি পান করব যৌবনের তাজা মধু। তারপর লালসার নেশাই মাতাল হয়ে আমি মিষ্টি সুরে বলবো, আমার নাম কিরণ সেন। আমার কম্পিউটার বেন হয়েছি অনেক টেনশন কাটিয়ে আজ আমি চাপ মুক্ত হয়েছি। কারণ সুনন্দর বাবার সাথে পরিচয় করার জন্য আজ আমাকে ওদের বাড়িতে নিয়ে যাবে। কদিন দুঃস্বপ্ন দেখে দেখে আমি যেন অন্য জগতে হারিয়ে গিয়েছিলাম। শুধু সুনন্দাকে হারানোর ভয়ে মনটা আমার পাগল হয়ে উঠেছিল। কিন্তু আজ আমি বড়ই আনন্দিত। তাই তো আনন্দের সাথে প্রেমের সবটাকে মিলিয়ে আমি খুশি মনে প্রাণ খুলে হাসবো। কি হয়েছে সুবর্ণ, কি হয়েছে আজ এত খুশির কারণ কি? মা
একটা আশা পূর্ণ হতে চলেছে মা। ভগবান হয়তো আমার উপর সদয় হয়েছেন। আরে কি হয়েছে সেটা তো বলবি। সুনন্দার বাবা আমাকে সশরীরে দেখতে চেয়েছেন, তাই আজ আমি সুনন্দার সাথে নন্দনপুরে যাব। তোমার কি খেলা যে অভিশপ্ত স্থান ছেড়ে আজ থেকে 24 বছর আগে আমাকে চলে আসতে হয়েছিল, সেই পাপ পুরীতে আবার সুবর্ণ প্রবেশ করবে। কি হলো, কি ভাবছো মা? না আমি কিছু ভাবিনি বাবা, আমি কিছু ভাবিনি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। সুনন্দার বাবা যেন আমাকে জামাই হিসেবে মেনে নেয়। ওরে সুবর্ণ, তোর মতো আদর্শবাদ সুদর্শন ছেলেকে দেখে সুনন্দার বাবা কেন পৃথিবীর কেউ কোনোদিন মুখ ফেরাতে পারবে না। পারবে না গদার মশাই আর মানুষকে অপদস্থ করতে পারবে না। আমি এবারও সমস্ত কুরুচিকর মন্তব্য বন্ধ করে দেবো। তার মানে? আর বলো না কাকিমা, গদার বাবু মোটা টাকা লোভে ওই দয়ানন্দী পাগলি মেয়েটার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আমি এই মাস তো রাস্তাতে পেরিয়ে যাচ্ছি, হঠাৎ আমাকে পথ আটকে বলছে, বাবা তোমাকে আমার অর্ধেক সম্পত্তি লিখে দেবো, তুমি আমার মেয়েকে উদ্ধার করো। গদাধর কাকা পারেও বটে। সত্যি তো, এ তো বড় অন্যায় কথা। হ্যাঁ, ওর সাথে কথা বলে আমি বুঝতে পারলাম গদার মতো মোটা টাকা লোভে ওর কানে ভালো রকম বীজ ঢেলে দিয়েছে। সেদিন কত অপমান করলাম, তবু একটু সদমের নাম মতো চেষ্টা করলো না। কথাই তো আছে, বয়স হয়েছে 80 কিন্তু স্বভাব হয়নি 82। আচ্ছা আকাশ, তুই তাহলে দয়ানন্দীকে কি বললি? আমি বললাম আমি বিবাহ করবো না দয়াল বাবু। সকল মানুষের মধ্যে গ্লানি আর বিষ্ণুতা দূর করার জন্য আমি তারাপীঠে গিয়ে সাধনা করব। এই কথাগুলো বলে সেখান থেকে আমি তাড়াতাড়ি চলে এলাম। চলে এলে কি সব সমস্যার সমাধান হয়? বিবাহ না করলে লোকে বলবেটা কি? কি বলবে সেটা তো তুমি ভালোই বুঝাগুলো। আরা তুই ভালোই বুঝাগুলো। ওটা একটা পাতলি থাকিব কানের মতো দেখতে ছেলেকে বিয়ে করতে বলতে, সেই খবরে তো তুমি রাখো। 60 বছরের বুড়োর সাথে তোমার বিয়ে হচ্ছে, সেই খবরে তো তুমি রাখো। সে তো রাখতেই হবে, সেই খোঁজ খবর রেখে রেখেই তো আজ আমি এই জায়গায় এসেছি। আমার বাপ কাকারাও ঘটগিরি করতো, কিন্তু আমার মতো তো নাম চাষ করতে পারেনি। সে তার নিতে তোমাকে ধাম দেবো তোকে বলে। এই মরকট, আবার তুই আমার নামে দুর্নাম শুরু করলি? আপনার দুর্নাম ছাড়া সুনাম আছে গদার মশাই? হ্যাঁ নিশ্চয় আছে, আমি একজন মহান ব্যক্তি। কোন দিক দিয়ে? কেন একটা 50 বছরের বিধবার বিয়ে লাগিয়ে দেয়, এটা কি মহান ব্যক্তির পরিচয় নয়? একটা অশিক্ষিত ছেলেকে ইঞ্জিনিয়ার বলে চালিয়ে দেয়, এটা কি সুনামের বিষয় নয়? গদাধর কাকা, সেই জন্যই বুঝিও দয়ানন্দী পাগলি মেয়েটার সাথে আমার বিয়ে দেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, দয়ানন্দী খুব বড় লোক, ও 40 বিঘা সম্পত্তি আছে দেশের বাড়িতে। শুনেছ ওর দাদুর বাবা নাকি জমিদারি ছিল। তাছাড়া ও 2টো বিলিতি মদের কাউন্টার আছে, শালা খুব খাবি। কিন্তু নেতাটা পাগলি। তাতে কি হয়েছে? টাকা পেলে পাগলিয়ে কখনো কখনো শ্রাবন্তী হয়ে যায়। না, টাকার মূল্য দেখতে গিয়ে যাকে তাকে ভালোবাসার মূল্য দেওয়া যায় না গদাধর কাকা। কে বললো দেওয়া যায় না? কে বললো দেওয়া যায় না? কোটি কোটি অর্থের লোভে 25-30 বছরের মেয়ে কোনো যদি 70 বছরের বুড়োর সাথে ঘর করতে পারে, তাহলে একটা 20 বছরের পাগলিকে কেন বিয়ে করা যাবে না? গদাধর বাবু, বাজে কথা বন্ধ করুন। আমরা কোনো জ্ঞান অর্জন করতে রাজি নই। তার মানে তুই বিয়েতে রাজি নস, তাই তো? না না না। আচ্ছা ঠিক আছে, তোকে বিয়ে করতে হবে না, আমি অন্য উপায় খুঁজে পেয়েছি। কি উপায়গুলো? আকাশ না করলে কি হয়েছে, সুবর্ণ আছে, ওর সাথে না হয় বিবাহ সম্পূর্ণ করে দেবো। গদাধর কাকা, এই কথাটা বলতে তোমার বিবেকে বাঁধলো না? তুমি কি জানো না আমি? না, এই বৃদ্ধ শিকারটাকে ওইসব কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন আমাদের উচিত একে শয়তানের ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া। ও এবারে বুঝেছি, ডোমকে যখন লক্ষ্মী ছাড়ে
শুয়োরকে তখন ঝাঁটা মারে। মানে কি বলতে তাইলা গুলো? এখন ওদের বয়স হালকা, রক্ত টকবক টকবক করে ফুটছে। তারা মনে ভাবছে বিয়েটা খুব সহজই হয়ে যাবে, কিন্তু দেশে যে মেয়ের খরা চলছে তা ওরা জানে না। গদার মশাই, হ্যাঁ, সেই দিন সেই বামুনের ছেলে অজয় সিরাজের মেয়ে আমিনাকে নিয়ে পালিয়ে গেল, সে খবর রেখেছিস? এমন দিন আসছে যেদিন বেজাতের মেয়েকে বিয়ে করে ঘরে তুলতে হবে। তাহলে দাঁতের নেতা ভালো উত্তর দেবে। নিশ্চয়, এখন যারা বিয়ে করে নেবে তারা শান্তিতেই জীবন যাপন করবে, কিন্তু যারা করবে না তারা ভবিষ্যতে কপাল চাপড়ে মরবে। গদার মশাই, তোদের মতো যেদি ছেলেগুলো কোনোদিনও শিখি হতে পারবে না। তোরা সারা জীবন লোকের সুখ বৃদ্ধি দেখবি আর লুচির মতো ফুলবি, আর বুদ্ধিমান বিবাহিত পুরুষগুলো ওদের সামনে গরম করে গাইবে, আমি বউ পাগলা, আমি বিবিরে গলাম, আমি বউ পাগলা, আমি বিবিরে গলাম। যতই লোকে বলুক ভাই, বউকে আমি মাথায় রাখি, বউকে আমি মাথায় রাখি, বড় সুখে আছি তাক, সুখে আছি তাক। আমি বউ পাগলা, আমি বিবিরে গলাম, আমি বউ পাগলা, আমি বিবিরে গলাম, আমি বউ পাগলা, আমি বিবিরে গলাম, আমি বউ না না, এখানে আর থাকা যাবে না। এই মাসটা পেরিয়ে গেলে আমরা সামনের মাস থেকে অন্য ভাড়া বাড়িতে চলে যাব। হ্যাঁ, গদার মশাই অন্যায় সহ্য করাচ্ছে, অন্য ভাড়া বাড়িতে চলে যাওয়া অনেক ভালো। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, তব ঘৃণার তারে যেন তিনও সমদয়ে। যেতাম রে আকাশ, যেতাম। আমার হাতে যদি অর্থ থাকতো অনেকদিন আগে এখান থেকে চলে যেতাম। বেকারত্বের জ্বালা তুই তো জানিস, কত কষ্টে টাকা উপার্জন করে আমি পড়াশোনা করেছি, কিন্তু আজও পারিনি মাকে সঠিক বিশ্রামে রাখতে। না রে, না রে সুবর্ণ, না। আমি তোকে কঠিন পরিশ্রমের মুখে ঠেলে দিয়ে আমি শান্তিতে বিশ্রাম চাই না। আমার যতদিনে শরীর থাকবে আমি ততদিনে কাজ করে যাব, কারণ তোর মুখের হাসি অবিচল রাখতে আমি সব কিছু সহ্য করতে পারি বাবা। কারণ 24 বছর বয়স হলেও তুই যে আমার কাছে সেই এখনো ছোট্ট শিশুটি আছিস বাবা। মায়ের কাছে তার সন্তান কোনোদিন বড় হয় না কাকিমা। মায়েরা তাদের ছেলেকে শ্বশুর গণিতে আটকে রাখে। আকাশ, সেসব না হয় হলো, কিন্তু সুনন্দা এখনো কেন আসছে না মা? এতক্ষণ তো চলে আসার কথা, তাহলে কি কোনো বিপদ? আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। আসুক না ঝড়, আসুক তুফান ভারী, হাসি মুখে আমরা সবাই দিয়ে যাব পারি। সেই ঝংকার উঠবে বেজে, বাজবে আমাদের প্রাণে। বাসবো ভালো, রাখবো ধরে এই জীবন হাসি গানে। তাই মনে হয় আমরা বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ধরে, বাসবো ভালো, রাখবো ধরে। না না সুবর্ণ, না, তোমার কাছে আসতে আমার যত বিপদই হোক না কেন আমি কিছুতেই থেমে থাকবো না। রূপকথার রাজকুমারীর মতো 7 সাগর 13 নদী পেরিয়ে আমি তো ঠিক তোমার কাছে এসে হাজির হব। আয় মায়, ঘরের ভিতরে আয়। না মাসিমা, না, আজকে আর ভিতরে আইলে চলবে না। আর মাত্র 3 ঘন্টা বাকি। এই ট্রেনটা যদি মিস করি আবার আমাদের 3 ঘন্টা অপেক্ষা করতে হবে। আপনি ভালো আছেন তো মাসিমা? ভালো আছি মা, খুব ভালো আছি। সুনন্দা, প্রথমেই তুমি কাকিমাদের বাড়ি এলে, তাই তাদের সাথে যাওয়ার পরবর্তী জীবনটা কাটাবে
তাহলে তুমি একটু বুঝে বা একটু শুনে নাও। বুঝেছি আকাশ, বুঝেছি। যেই মানুষটা আমার হাতটা শক্ত করে ধরে রেখে ঘর বাঁধার অঙ্গীকার করেছে তাকে আমি অনেক আগেই বুঝে নিয়েছি। আর যেই মমতাময়ী মা আমার বর্ণনা শুনে আমাকে এত ভালোবাসা দিয়েছে, মনির মণিকোঠায় জায়গা দিয়েছে, সেই মাকেও যে আমি খুব সহজে চিনে নিয়েছি ভাই। দেখেছো মা, তোমার বৌমা কতটা ফরওয়ার্ড। তাই তো দেখছি রে সুবর্ণ। কথায় কথায় অনেক দেরি হয়ে গেল, আর দেরি করা যাবে না। চলো সুবর্ণ, এবার আমরা রওনা দিই। হ্যাঁ, তাহলে আমরা আসি মা। ঈশ্বরের কাছে তুমি প্রার্থনা করো সুনন্দার বাবা যেন আমাকে জামাই হিসেবে মেনে নেয়। চিন্তা নেই রে সুবর্ণ, তোর চিন্তা নেই। তোদের বিয়ে নিয়ে আমার যে পরিকল্পনা তা কোনদিন ব্যর্থ হবে না। আসি মাসিমা, কেমন? আপনি ভালো থাকবেন। এসো সুবর্ণ। তোরাও কিন্তু সাবধানে যাস মা, তোদের যাত্রার পথ যেন শুভ হয়। চলো সুনন্দা। নিয়ে আসছি আজ সুনন্দর বয়ফ্রেন্ডকে এখানে নিয়ে আসছি। প্রেমে অন্ধ হয়ে আমার চক্রান্তরা কেউ বুঝতে পারে না। ওরা জানে না যে আমার অঙ্গ প্রত্যঙ্গ শুধু সন্ত্রাসের রক্ত বইছে। ওই বস্তির ছেলেটা এইখানে এলেই বুঝতে পারবে ছেঁড়া কথায় শুয়ে কখনো লাখ টাকার স্বপ্ন দেখা উচিত নয়। ইয়েস ইয়েস, আমার নাম হর্ষবর্ধন গুপ্ত। আমার সাথে মিলে পাঙ্গা ওই দেব রক্ত গঙ্গা। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। আপনার কথা মতো পুরো কাজ হয়ে গেছে। তোমার পোষা গন্ডা পোল্টে তৈরি তো? হ্যাঁ স্যার, একদম রেডি আছে, ঠিক সময় স্যার হাজির হয়ে যাবে। আচ্ছা কিরণ, আমি যে ভাঙন সৃষ্টি করে ওদের আলাদা করার চেষ্টা করেছি তাতে সুনন্দার কোনো ক্ষতি হবে না তো? না না স্যার, কোনো ক্ষতি হবে না স্যার। ভালোবাসার মানুষকে হাল হয়তো 2-4 দিন মন মারায় থাকবে, তারপর আস্তে আস্তে ঠিক স্বাভাবিক জীবনে ফিরে আসবে। সুনন্দা আমার একমাত্র কন্যা, অনেক স্বপ্নের রাজকন্যা, তাই তার যদি কোনো ক্ষতি হয় সেটা কিন্তু আমি মেনে নিতে পারবো না। মানতে হবে স্যার, মানতে হবে। আপনার মেয়ে জীবনে সুখী ছাড়তে তার একটু অসুস্থ আপনাকে মানতেই হবে। ঠিক আছে, তোমার তৈরি করা ফোন যেমন ভাবে ছড়ানো আছে তেমনি ভাবেই যেন থাকে। হ্যাঁ, ম্যাডামের জীবন থেকে ছেলেটাকে সরানোর জন্য আমি এক অভিনব কৌশল অবলম্বন করেছি। সে কৌশলে ভালোবাসাটা কর্পূরের মধ্যে আকাশে কি উঠে যাবে, শেষ হয়ে যাবে ঘর বাঁধার স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন স্বপ্ন, ওই কলকাতার ওই ছেলেটিকে নিয়ে দিদিমণির কত স্বপ্ন। ওদের 3 মাসের প্রেম বলে কথা, সেটা কি সহজে হারিয়ে যায়? দিদিমণি আমার কাছে কত গল্প করে, আর তার প্রশংসা শুনে শুনে আমি তো একেবারে জ্বালা বলা হয়ে গেলাম। ওই ছেলেটার সাথে সুনন্দার বিয়ে হবে এ আমি কিছুতেই মেনে নিতে পারছি না। কেন মানতে পারছেন না বাবু? দিদিমণি তো একজন বয়স্ক আদর্শবতী মেয়ে, তার পছন্দ করা পাত্রকে আপনি কেন মেনে নিতে পারছেন না? সে ছেলে একদম বেকার, তার নিজস্ব কোনো বাড়ি নেই, গাড়ি নেই, নাই কোনো উজ্জ্বল ভবিষ্যৎ। উজ্জ্বল ভবিষ্যৎ নিয়ে কেউ কোনোদিন এই পৃথিবীতে জন্মগ্রহণ করে না। অধিকাংশ মানুষই এই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, তারপর তারা কঠিন জীবন সংগ্রহ করে আর্থিক সচ্ছলতাকে ফিরিয়ে নিয়ে আসে। আবার অনেক মানুষ কিন্তু অবেতনে মারাও যায়। করোনার সময় বেশ বেশ সংঘাত কি মানুষরাই বিনা চিকিৎসায় মারা গেছে। আবার কেউ কেউ খেতে না পেয়ে ফুটপাতে পড়ে মরেছে। ও সেই জন্যই বুঝি ওদের মানুষ ভাবা যায় না, ওদের সাথে আত্মীয়তার বন্ধন সৃষ্টি করা যায় না। ভুল বাবু, এসব আপনাদের ভুল ধারণা। মনে রাখবেন, ওই খেটে খাওয়া ওই নিচে তলার মানুষরা আপনাদের মতন খুঁজিপুতি থেকে বাঁচিয়ে রাখে, আর আপনারা তাদের টাকার বন্যায় তাদের আপনারা জোয়ারে সাঁতার কাটে, আর তারা মাথার ঘাম পায়ে ফেলে রোদ বৃষ্টিকে সহ্য করে আপনাদের মুখে অন্ন তুলে দিচ্ছে, আর আপনারা তাদের অপমান অবহেলা করেন। তারা সব কিছুকে মেনে নিয়ে আপনাদের ভোটে জিতিয়ে ওই মন্ত্রিত্বের আসন পাইয়ে দেয়। প্রশ্রয় পেয়ে পেয়ে তুই আজ মাথায় উঠে ফেলেছিস, তাই তো কোনো কথা বলার আগে ভাবছিস না। আমি দিদিমণির ভালোবাসা কথায় ভেবে তবে এই কথাগুলো বলছি বাবু।
ওরা 3 বছরের সঞ্চিত ভালোবাসাকে পরিণত পাওয়ার জন্য ওরা একবারে মরিয়া হয়ে উঠেছে। তাই নিজেদের ভালোবাসা দিয়ে ফুটিয়ে তুলেছে এক জোড়া লাল পলাশ ফুল, আর সেই সজ্জিত মোটা ফুল দুটিকে আপনি ওখানে জড়িয়ে দেবেন না বাবু, ওখানে জড়িয়ে দেব। ওই ফুল দুটোকে ঝরানোর আগে তোকে এই বাড়ি থেকে দূর করে দেবো। সুনন্দার দেখাশোনা করার জন্য তোকে আমি এ বাড়িতে এনেছিলাম। তারপর অনেক দিক থেকে তোকে সাহায্য করে তোর বাড়ির আর্থিক কাঠামো আমি সতেজ করে দিয়েছি। তোর ভাইপো চিকিৎসা করেছি, তোর মেয়ের বিয়ের খরচা আমি বহন করেছি। কিন্তু আর নয়, এবার তোকে বিদায় করার পালা এসে গেছে। বাবু, এত বড় কথাটা আপনি আমায় বলতে পারলেন না বাবু? হ্যাঁ, এই মুহূর্তে তুই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। আপনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল, আমি কোনোদিন বাড়ি ছেড়ে যাব না বাবু। আপনি আমাকে বারবার অপমান করলো, আমি কোনোদিন বাড়ি ছাড়তে পারবো না বাবু, আমি কোনোদিন পারবো না। আপনি যে আমার কাছে ভগবান, আর ওই সুনন্দা দিদিমণি আমার শের কন্যা, তাই আপনাকে ছেড়ে এই বাড়িকে ছেড়ে আমি কখনো কোথাও যাব না বাবু। যদি কুকুর বিড়ালের মতন ঝাঁটা জুতোকে এবারে এক কোলে আমি পড়ে থাকবো বাবু, আমি পড়ে থাকবো, আমি কিছু দিয়ে বাড়ি ছাড়তে পারবো না, কিছু না না, আর সইতে পারছি না। এই সস্তার ডায়লগগুলো আমার আর শুনতে ভালো লাগছে না। শুনতে হবে না স্যার, শুনতে হবে না। আমি জোর করে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিই, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। এই সমস্যার সমাধান না হয় হয়ে যাবে, কিন্তু আমি এখন চিন্তা করছি সুনন্দাকে নিয়ে। আয় মা, তোর স্বপ্নের নায়ককে ভিতরে নিয়ে আয়। সুবর্ণ, আমার বাপি। আপনি ভালো আছেন মেসমশাই? হ্যাঁ, ভালো আছি। যা করেছি একদম ঠিক করেছি রে মা। এই পাপী ছেলেটার নাম তোর জীবন থেকে মুছে দেওয়ার জন্য আমাকে এমন চাল চালতে হলো। না বাপি না, এমন কাজ তুমি করো না বাপি, এমন কাজ তুমি করো না। ভালোবাসা একটা পবিত্র শব্দ, যে শব্দটা শুনলে একটা পঙ্গু মানুষও সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। হতাশায় আচ্ছন্ন একাকী যুবক নতুন করে আলোর সন্ধান পায়, আবার সিংহভাগ মানুষের মনে সম্প্রীতির বন্ধন তৈরি হয়। তাই তো বলছি বাপি, এমন কাজ তুমি করো না। আমাদের সবুজ ভালোবাসাকে অটুট রাখতে, ছোট ছোট লক্ষ্যের পথে এগিয়ে যেতে তুমি আমার ভালোবাসাকে মেনে নাও বাপি, তুমি আমার। হ্যাঁ, আমি অনেক আশা নিয়ে এখানে এসেছিলাম মেসমশাই। ভেবেছিলাম এখানে আসার পর আপনি আমাকে দেখে পিতৃত্বের হাত বাড়িয়ে দেবেন, আমাদের প্রেমের উপযুক্ত মর্যাদা দিয়ে বিয়ের দিন আজ স্থির করবেন। আপনার মেয়েকে আমি হাই পটাশের বিরিয়ানি খাওয়াতে না পারলেও এক মুঠো শাক ভাত তার মুখে তুলে দিতে পারবো। আপনার মতো বিলাসবহুল বাড়িতে রাখতে না পারলেও এই হৃদয় কক্ষে তাকে আঁকলে রাখবে। তোমার ওই ডায়লগগুলো সিনেমাতেই মানায়, কঠিন বাস্তবতার কোনো মূল্য নয়। ভেবেছো এই নাটক করে স্যারের মন জয় করে, তাই তো? কিন্তু না, স্যার যে তোমার মধ্যে ভিখারিকে পাত্তাই দেয় না তা তুমি জানো না। আমার আসল রূপ তুমি জানো না যুবক। নেকড়ের মতো হিংস্র, ক্যান্সারের মতো মারাত্মক। আমি একা বড় জিতাজি। আমার নাম শুনলে 8 থেকে 80 সবাই শিউরে ওঠে। সমস্ত শত্রুরা লজ্জাবতীর মতো বুঝে যায়। আবার রাজনীতিবিদরা স্যালুট করতে শুরু করে। আমি সব বুঝেছি, তবে একটা কথাই বলছি,
আপনি আমার ভালোবাসাকে মান্যতা দিন। না, আমার মেয়ের সুখের স্বর্গ ত্যাগ করে নরকে গিয়ে দাঁড়াবে এ আমি কিছুতেই মেনে নিতে পারবো না। যদি তুমি সুষ্ঠুভাবে বাড়ি ফিরতে চাও, সুনন্দাকে মন থেকে মুছে ফেলে মনে রাখো, আমার নাম হর্ষবর্ধন গুপ্ত। আমার সাথে মিলে পাঙ্গা বইয়ে দেবো রক্ত গঙ্গা। যাবে না স্যার, যাবে না, কারণ এখানকার সমস্ত ইয়ং ছেলেরা পোষণ যেতে মনে করে, তাই তো জামার কলার কি উঠতে উঠিয়ে হিরোর মতো চারিদিকে ঘুরে বেড়ায়। আপনারা কেন বুঝতে পারছেন না? ভালোবাসা কখনো মানুষের জীবনে বলে কয়ে আসে না। ভালোবাসা মানে না কোনো জাত পাত ধনবান দরিদ্রের শ্রেণী বিভাগ। না, ভালো করে শিক্ষা দাও। কিরণ, তুমি তোমার কাজ শুরু করে দাও। এই পল্টে ভেতরে আয়। কাজ শুরু করবো। না না বাপি, না বাপি, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, এমন কাজ তুমি করো না। সুবর্ণকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি। সুবর্ণকে আমি স্বামী হিসেবে না পেলে আমি বাঁচবো না বাপি, আমি বাঁচবো না, আমি বাঁচবো না বাপি। কিরণ, তুমি তোমার কাজ শুরু করে দাও। না না, খবরদার না। সুবর্ণর গায়ে একটা কাঁচা রাখলো কাটতে গেলে আমার মৃতদেহ মারিয়ে তারপর তোমাকে সুবর্ণর কাছে যেতে হবে। তুমি সরে যাও সুনন্দা, তুমি সরে যাও। আয় সরাই, রাস্তার সামনে থেকে সরাই। কিরণ, তুমি তোমার কাজ শুরু করে দাও। এই পল্টে খেলা শুরু কর। এই সালা ভিখারির বাচ্চা, এখানে হিরো আরাম হয়ে চাঁদ হতে চায় না? না, এই পল্টা গুন্ডা বেঁধে থাকছে। এই পল্টা গুন্ডা তোকে সারি করে দেবে। তুমি মৃন্ময়ী প্রতিমা হয়ে ভক্তির সমুদ্রে স্নান করতে আর অচেতন হয়ে থেকো না। নিরন্ন মানুষের হাহাকারকে উলুধ্বনি ভেবে তুমি জড় পদার্থের মতো চুপ করে থেকো না। আমার কাতর আর্তনাদে সাড়া দিয়ে আমার ভালোবাসাকে তুমি রক্ষা করো ঠাকুর, তুমি রক্ষা করো, তুমি রক্ষা করো। তোর ভালোবাসার রক্ষা হবে না রে মা। আমার পরিকল্পিত চক্রান্তে তোর ভালোবাসা এখন সমাপ্তির পল্টে না। কুকুরের মতো তিলে তিলে মারা স্কাউন্ডেল ডাকে। সুবর্ণ, Yes, boss! সুবর্ণ। ওদের কুত্তাকে আমি একেবারে শেষ করে দেবো। এদের মতো সুরের বড় জব্দ করার কৌশল আমি ভালো করে জানি। পুষ্পা, পুষ্পারাজ, হলো নেই হো। রঘুদা, 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 আবার তুমি গেলে নি রঘু? রঘুদা, রঘুদা বাঁচাও না, আমার সুবর্ণকে তুমি বাঁচাও। ওরা যে আমার জীবন থেকে সুবর্ণকে আলাদা করার চেষ্টা করছে। ও রঘুদা, কাণ্ড হবে। রঘুদা গো, ও রঘুদা, আমি তোমার কাছে হাত জোড় করছি, আমার সুবর্ণকে তুমি বাঁচাও। ওরা অমানুষের মতো সুবর্ণের উপর অত্যাচার করছে। এমন লাঠির আঘাত সহ্য করতে না পেরে আমার সুবর্ণ যে মরে যাবে। না, আমার আর কোনো উপায় নেই গো দিদিমণি। আমি যে তোমাদের বাড়ির চাকর, তাই সেই চাকর হয়ে তোমাদের সেবা করা ছাড়া আমার আর কোনো উপায় নেই। পারলাম না সুনন্দা, আমি তোমায় ধরে রাখতে পারলাম না। আমার
আমার এই বেদনাপূর্ণ ভাগ্য তোমাকে তোমাকে আমার এই জীবন থেকে অনেক দূরে সরিয়ে দিল। না সুবর্ণ, না, তোমার জীবন থেকে আমাকে কেউ দূরে সরিয়ে দিতে পারবে না। তোমার আমার ভালোবাসা রেশমি সুতোয় বাঁধা, তাই তো কোনো ধ্বংসের ব্লেড আমাদের ভালোবাসাকে ভেঙে তছনছ করতে পারবে না সুবর্ণ। তোমার আমার ভালোবাসা ওই বজ্রের মতো কঠিন সুবর্ণ, ওই বজ্রের মতো কঠিন। আমি এই দৃশ্য যে আর আমি সহ্য করতে পারছি না। একজন ভালোবাসার মিলনের মালা অনিরুদ্ধ করতে এসে আঘাতের যন্ত্রণা ঝটপট ঝটপট করছে। আমার রাধা মাধব, তুমি তো এই ভবনে প্রেমের দেবতা, তাহলে তোমার এই রূপময় জগতে হাজার হাজার প্রেমের ফুলগুলো কেন ওখানে আজ ঝরে গেল? উত্তর দাও, উত্তর দাও। রঘুদা, অনেক হয়েছে রঘু, এবার সুনন্দাকে রুমে নিয়ে যাও। না না, এবারে না না রঘুদা, না, আমার সুবর্ণকে ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না। তুমি চলে যাও, তুমি এখান থেকে চলে যাও। সুবর্ণ, প্রত্যেক মানুষের ছাতা অর্জুন গাছের ডালে ছুড়েলা পাখিগুলো আর বসে নেই শীতল সবুজ বনে নৃত্য করার জন্য। ময়ূরের দলগুলো আর জেগে নেই। রাত্রির অন্ধকারকে অভিনন্দন জানাতে ঝিঝি শব্দ ডেকে উঠেছে হাজার হাজার ঝিঝি পোকার দল। সুবর্ণ, আমার গধূলি লগ্নের শেষে নেমে এসেছে এক স্বর্ণালী সন্ধ্যা, আর সেই সন্ধ্যার আকাশে ফুটে উঠেছে কোটি কোটি সন্ধ্যা তারা। তাই তাই সন্ধ্যা থেকে, তাই সেই অন্ধকার থেকে আলোর পথে যেতে তুমি আমার জীবন থেকে অনেক দূরে চলে যাও। শুনে অনেক দূরে চলে যাও। আমার এতদিনে জমানো আবেগকে মুক্তি দিয়ে তোমার এই নিষ্ঠুর অনুভূতিকে জাগ্রত করে তুমি আমার সঙ্গে এসো। সুবর্ণ, ঠিক আছে, ঠিক আছে সুবর্ণ, ঠিক আছে, আমি আমি চলেই যাচ্ছি এখান থেকে। নিদারুণ যন্ত্রণাকে বুকে নিয়ে মানব রাশি 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 স্বপ্নকে দুঃস্বপ্ন ভেবে আমি এখান থেকে চলেই যাচ্ছি। তবে তবে যাওয়ার আগে আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি সুবর্ণ, তোমার যে নাম আমি আমার হৃদয়ে স্বর্ণাক্ষরে রেখেছি, সেই নাম কোনোদিন আমার হৃদয় থেকে মুছবে না, মুছবে না, মুছবে না। পরপারে বুঝবে
গো আমার ভালোবাসা বুঝবে। উল্টে এবারে জানোটা বাইরে ফেলে দিয়া। হ্যাঁ, দ্বিতীয়বার যেন এখানে আসার দুঃসাহস যেন না পায়। এই সালা ফুটা বস্তান, আয় আমার সাথে। যাচ্ছে আপনার ষড়যন্ত্রের ক্ষত বিক্ষত হয়ে আজ আমি বাড়ি ফিরে যাচ্ছে মিস্টার হর্ষবর্ধন গুপ্ত। তবে যদি কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারি, আপনার মতো অর্থের সঙ্গে স্নান করতে পারি, আমি সেদিন ধ্বংসাত্মক মনোভাবটা ফিরে আসবো আর ভেঙে দেবো আপনার সমস্ত গর্ব তার অহংকার। ছাড়িব না শয়তান তোরে আমি, প্রিয়তমা ছিল মোর স্বর্ণের চৌদামি, ভেঙে দিলি ভালোবাসা, মুছে দিলি স্বপ্ন, প্রেমাবেগে হারিয়ে হয়েছে আমি নগ্ন। আমি যদি হই ভয়ঙ্কর গলা ঘর, আসিব ফিরে আবার হয়ে এক মহাপ্লম্বর, হয়ে এক মহাপ্লম্বর। আরে যা কুত্তা যা, বদলা নিয়ে তো দূরের কথা, তুই আমার শরীরে স্পর্শ করতে পারবি। বুঝলেন স্যার, চলনার বাউন্সার দিয়ে কেমন উইকেটটা তুলে নিলাম। হ্যাঁ, সেজন্যই তো তোমাকে আমি এত ভরসা করি কিরণ। তোমার ওই কোট বুদ্ধি দিয়ে আমি আরো অনেক কাজ হাসিল করব। একের পর এক জিম্মতাকে কাটিয়ে আমি হয়ে উঠবো এক ডেঞ্জারাস ম্যান। তারপর স্বর্ণ প্রাসাদে আয়েস করতে করতে, শত্রু রক্তে স্নান করতে করতে আমি উচ্চ কণ্ঠে বলবো, আমার নাম হর্ষবর্ধন গুপ্ত, আমার সাথে নিলে পাঙ্গা বইয়ে দেব রক্ত গঙ্গা। He will leave the hour of thousand of enemy. मेरा भूख एक दौड़ बने सा, मेरा भूख समंदर का पानी ताड़ो। আপনি আমাকে অর্ধেক টাকার বিনিময়ে কাজ করে নিল। আমার লক্ষ্য শুধু টাকার বালিশে ঘুমানো। যদি প্রয়োজন হয় আপনাকে আমি গোপনে খুন করে ভ্যানিশ করে দেবো, ভ্যানিশ। তারপর আপনার সম্পত্তি ভোগ করতে করতে আমি সদম্বে বলবো, আমার নাম কিরণ সেন, খুবই ভয়ঙ্কর। আমার কম্পিউটার বেন। আজ আমার দেরি হয়ে গেল, কিন্তু এতটা লেট হয়ে যাবে আমি বুঝতেই পারিনি। এই অনুষ্ঠান শেষ হতে যে সন্ধে নেমে আসবে এটা আমি ভাবতেই পারিনি। যাই, এখন আর কোনো কথা না ভেবে আমি বাড়ির দিকে রওনা হই। সুন্দরী, আমি যখন এসে গেছি তোমাকে আমি কোথাও যেতে দেবো না। কে আপনি? আমি তোর নাগর, তাই তোমাকে নিয়ে এখন ফুর্তি করতে দিচ্ছি। এসো আমার কাছে এসো বলছি। খবরদার শয়তান বলে দিচ্ছি, একজন শিক্ষিকার প্রতি এইভাবে আচরণ করতে তো লজ্জা করছে না? লজ্জা? তোমাদের মতো হাবিট মানে দেখলে লজ্জা ভয় মন থেকে হারিয়ে যায় সুন্দরী। তোমরা হলো তুলতুলে রসগোল্লা আর আমরা হলো পেটুক শয়তান, তাই তোমাদের কামড় না দিয়ে আমরা শান্ত হই না। খবরদার শয়তান, আর একটা বাজে কথা বলে আমি চিৎকার করে লোক ডাকবো। ডাকো ডাকো, যত খুশি চিৎকার করে লোক ডাকো। এই সন্ধ্যাবেলা নিজের পথে তোমাকে বাঁচাতে কেউ আসবে না ডার্লিং। এসো এসো আমার কাছে এসো বলছি। তোমাকে না নিয়ে আমি কোথাও যাবো ডার্লিং? তোমাকে নিয়ে যাওয়ার জন্য তো এখানে এসেছি। এসো আমাকে আমি নিজেকে কেমন করে রক্ষা করবো? করো, বয়লার মুরগির মতো জোরে জোরে ছটফট ছটফট করো। যত বেশি ডানা ঝাপটাবে খেলা তত জমবে। ঈশ্বর, আমাকে তুমি রক্ষা করো, আমাকে রক্ষা করো। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। এসেছি তোমাকে রক্ষা করতে, আমি এসেছি ভারত জননী। দ্রৌপদী বস্ত্র হরণের সময় শ্রীকৃষ্ণ যেমন তাকে রক্ষা করেছিল, তেমন আমিও তোমাকে এই শয়তানের কবল থেকে বাঁচাতে এসেছি। না না,
আজ আমি থামবো না। ইংরেজদের দমন করতে ক্ষুদিরাম বসু যেমন থামেনে বীর সন্তান সুভাষচন্দ্র বসু, তেমন আমিও থামবো না রে। হয়েছে আজকের মির্জাফর যুদ্ধে পরাস্ত হয়ে ভিজে ভিড়ালের মতো থর করে কাঁপতে শুরু করেছে। এ হবার আমি কীর্তি হরণ করবো না। আজকে না হোক অন্য কোনো দিন তোকে খতম করে দেবো। না, তা তুই পারবি না রে জানোয়ার, কারণ তোদের মতো শৈবালগুলোকে পরিষ্কার করার জন্য আজ আমি পথে প্রান্তে ছুটে বেড়াচ্ছি। প্রতিবাদের তুফান সৃষ্টি করে মানুষকে জাগরিত করছি নতুন দিনের আশায়। আমার মুখে সর্বদাই উচ্চারণ করছি ভয় না পাওয়ার স্লোগান। তাই তো আমার দুচোখ এখন ধ্বংসের অনল দাবানলের মতো জ্বলছে। আমার মনে জমে আছে কত শান্তিপূর্ণ জীবন উপভোগের আশা। শুকনো করা চিড়ে ভেজে নাবু, বুঝলি পাগলা? আমি কত ভয়ঙ্কর ঠিক বুঝতে পারবি। হ্যাঁ, তোরা ভয়ঙ্কর। তাই তো দিন দুপুরে অসহায়তার সুযোগ নিয়ে এই নিরীহ মেয়েগুলোকে তোরা ধর্ষণ করতে ছুটে যাস। সহজাত ধর্মকে বিসর্জন দিয়ে কত শিশুকে তোরা পুড়িয়ে মারিস, আবার সে কত শিশুকে লাখ লাখ টাকায় বিক্রয় করে দিয়ে তোরা নিজেদের পকেটে ভর্তি করে। সত্যিই দেখছি ভালোই আছে, কিন্তু বড় কিছু পাগলা, আমি আগুন নিয়ে খেলতে বেশি পছন্দ করি। তাই যে কোনো বিভৎস আগুনকে নিভে দিতে আমি জানি। তুই যতই প্রতিবাদে আগুন জানা না কেন, কোনোদিন আমার শরীরে আঁচড় লাগাতে পারবি না। তো বিপ্লবে আগুনকে আমি ঠিক ধ্বংসের সৃষ্টিতে নেমে দেবো, চিরদিনের মতো। আপনাকে অশেষ ধন্যবাদ। তোমাকে রক্ষা করলাম বলে না গো না, আমাকে ধন্যবাদ জানাবার প্রয়োজন নেই। তোমরা যে নারী, তোমরাই তো আমাদের মা। তাই তো এই সকল নারীকে রক্ষা করাই আমাদের একান্ত কর্তব্য। আপনি আর কিছুক্ষণ আমার কাছে থাকুন না, আমি এখনই রোদ্দুরকে ফোন করছি। হ্যালো রোদ্দুর, হ্যাঁ তুমি কিছু তাড়াতাড়ি এই স্কুল ময়দানে তুমি চলে এসো। এই দেখো না, কিছুক্ষণ আগে এক অপরিচিত সমাজবিরোধী আমাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, আমি ফোনটা রাখছি, কেমন? আর কোনো চিন্তা নেই গো, ওই শয়তানটা আর এখানে আসবে না। আপনার পা ছুঁয়ে আমি একটা প্রণাম করব। তোমাকে রক্ষা করলাম বলে না, আমাকে প্রণাম করতে চাইছো? না, তার জন্য নয়, আমি আপনাকে বাবা মনে করে একটা প্রণাম করতে চাই। তুমি আমাকে বাবা বললে? আমি যেন সারা জীবন সাধারণ মানুষের জন্য জীবন দিতে পারি। বলো মেঘা, বলো কিভাবে তোমার ক্ষতি করতেছিল? তোমার কোনো ক্ষতি হয়নি তো? না গো না, আমার কোনো ক্ষতি হয়নি। এই ভদ্রলোক আমাকে বাঁচিয়েছেন। এই জানটাকে তুমি চিনতে পারোনি মেঘা? না, আমি চিনতে পারিনি, কারণ মুখটা কালো কাপড়ে ঢাকা ছিল। আমার মনে হয় নিশ্চয়ই দাদার চক্রান্ত। কিছুদিন আগে তোমাকে অপহরণ করার জন্য দাদা তার পোশাক গুন্ডাকে নিয়ে ফোন দেওয়ার ছিল, আর আমি সেটা দূর থেকে শুনেছিলাম। তাই দাদাই হয়তো তোমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য গুন্ডা পাঠিয়েছিল। তাহলে তো এখন তোমাকে সাবধানে থাকতে হবে মা, ওরা সহজে তোমায় ছাড়বে না। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আবার মেঘাকে ওরা অ্যাটাক করতে পারে, এখন মেঘাকে খুব সাবধানে থাকতে হবে। কিন্তু আমি এখন থাকবো কোথায়? আমি তো সেটাই ভেবে পাচ্ছি না মেঘা। কেন ভেবে পাচ্ছ না? আজ তোমার প্রিয় তোমাকে তুমিই আশ্রয় দেবে। তার মানে তুমি একদিন আমাকে বলেছিলে না যে ওকে তুমি নিজের অর্ধাঙ্গিনী করতে চাও? আজ তোমার সেই স্বপ্ন পূরণের দিন এসে গেছে গো ইয়াং ম্যান। নাও, ভয় নেই গো, ভয় নেই। তোমরা দুজনে লক্ষ্মী নারায়ণের মতো এক হয়ে থাকলে কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। নাও নাও, দেরি না করে তাড়াতাড়ি ওর স্মৃতি রাঙিয়ে দাও। তবে তাই হোক, মেঘার জীবনে সংসার কালি মুছে দিতে, ওকে একটা নতুন জীবন উপহার দিতে আমি আজ ওর স্মৃতিতে রাঙিয়ে দেবো। মন্ত্রতন্ত্রের কোনো প্রয়োজন নেই।
ওই জন্যই কোন উলুধ্বনি রহস্য পরিপূর্ণ মুক্ত জগতের মাঝে আকাশ বাতাস সন্ধ্যা তাদের সাক্ষী রেখে আমি আজই তিনি রূপে তোমায় গ্রহণ করলাম। লোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও, আপনাকে এই লুকিয়ে রাখা ভুলায় ঢাকা ধুইয়ে দাও। আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও, আপনাকে লুকিয়ে রাখা পথের ধুলায় ধুইয়ে দাও। আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও, আলোকের এই ঝরনা ধারায় ধুইয়ে দাও। অসাধারণ রোহিণী, অসাধারণ। তোমার এই অপূর্ব কাহিনী শুনে আমি সত্যি স্তম্ভিত হয়ে গেলাম। তোমার মধ্যে যে কাহিনী লুকিয়ে আছে এ আমি জানতাম না। শুধু এই কাহিনী নয় রাজদীপ, তোমার জন্য আমার এই হৃদয়ে আরো অনেক কিছু লুকিয়ে আছে। কারণ আমি যে তোমার অতীতের কথা বারবার টেনে এনে আমায় তুমি উন্মাদ করে দিও না রোহিণী। তার থেকে তুমি পরের কাহিনীটা বলে এটা সম্পূর্ণ করো। বলছি রাজদীপ, বলছি এই গল্পে যখন শুরু করেছি শেষটা আমি করেই ছাড়বো। তবে একটা কথা বলি, এই গল্পের প্রথম দিকটা সুখের হলেও শেষটা অন্তত দুঃখজনক। হ্যাঁ, এখন পর্যন্ত যতটা শুনলাম তাতে করে এটা হয়তো একটা অন্য ধরনের কাহিনী হতে চলেছে। যাত্রাপালাতে এই ধরনের কাহিনী খুবই দরকার। এখন গ্রাম বাংলার বুক থেকে যাত্রাপালা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। টিভি সিরিয়াল আর ফোনের ব্যস্ততা মানুষকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন 8 থেকে 80 সবাই ফেসবুক আর হোয়াটসঅ্যাপ নিয়ে মেতে থাকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। কিন্তু আমার বিশ্বাস রোহিণী, এই প্রাচীন শিল্প আবার আগের অবস্থায় ফিরে আসবে। কিন্তু সহজে তা সম্ভব নয়। এই পৃথিবীতে কোনো কিছু সম্ভব হয় না। আর মানুষের অর্ধবসায় আর পরিশ্রমের উপর ভর করে কিছু অভিনব সৃষ্টি হয়। ঠিক আছে, ঠিক আছে, আর বেশি কথা না বাড়িয়ে চলো আবার তুমি এই কাহিনীটা নতুন করে লিখতে থাকো। হ্যাঁ, তাহলে বলো। বলো। ঠিক আছে, তুমি লেখো। চল সুবর্ণ, চল আস্তে আস্তে তোর রুমের দিকে চল। সুনন্দাকে ভালোবাসা তোর জীবনে একটা অভিশাপ হয়ে নেমে আসবে, এই আমি স্বপ্ন ভাবতে পারিনি। ছেড়ে দে আকাশ, ছেড়ে দে। এখনো এই মহা পাপীকে তুই কেন ধরে আছিস রে ভাই? যে মানুষটা তার ভালোবাসাকে ধরে রাখতে পারলো না, সে একটা মূল্যহীন ময়লা কাগজ। সে বিষয়ে আজ আমি তোর সাথে কোনো কথা বলবো না রে সুবর্ণ। এখন সেসব কথা আলোচনা করলে তোর অন্তরে ব্যথা আরো বেড়ে যাবে। কাজেই তুই অতীতটা ভুলে গিয়ে একটা নতুন জীবনের সন্ধান কর। নতুন জীবন? ঝড়ের আঘাতে ভেঙে পড়া বৃক্ষটাকে তুই আবার নতুন করে মাথা তুলে দাঁড়াতে বলছিস? দাঁড়াতে নয় রে সুবর্ণ, দাঁড়াতে নয়, তার গোড়া থেকে নতুন কিছু সৃষ্টি করে তাকে নব তৈতে পরিণত হতে বলছি রে সুবর্ণ। আকাশ, ঈগল পাখি বৃদ্ধ হয়ে গেলে সে তার পালকগুলো নিজের ধাঁতে উড়ে ফেলে, আবার দুর্বার নখগুলোকে পাতলে খইয়ে নতুন নখ তৈরি করে। তার ফলে সে আগের মতো আবার শিকার করতে পারে, আবার প্রাণ খুলে আকাশে উঠতেও পারে। তাহলে ঈগলের মতো তুই কেন পারবি না নবজীবনের পথে পাড়ি দিতে? আমার যে হৃদয় নদীর জল শুকিয়ে তপ্ত মুহূর্তে সৃষ্টি হয়ে মারাত্মক মরিচিকায় ভরে গেছে, বিবেক আমাকে পথে মুহূর্তে খোঁচা দিয়ে বলছে, সুবর্ণ তুই একটা কাপুরুষ, তোর ক্ষণে ক্ষণে তৈরি করা মধুর ভালোবাসাকে তুই রক্ষা করতে পারলি না। চেতনা আমাকে সর্বক্ষণ বিষাক্ত পোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছে। আদর্শ আদর্শ আমার জীবন থেকে অনেক দূরে সরে গেছে। তুই কিন্তু পাগলামি করিস না সুবর্ণ। পাগলামি নয় রে আকাশ, পাগলামি নয়।
রাতের আকাশ থেকে যদি উজ্জ্বল তারা হারিয়ে যায়, তাহলে অপরূপ সৌন্দর্য আর কখনো দেখা যাবে না। যদি রজনীগন্ধার কুড়িটা ফুল হয়ে না ফোটে, তাহলে তাহলে তার মিষ্টি সুগন্ধ অনুভব করা কখনো যাবে না। তেমন আমার বেঁচে থাকার ইচ্ছাটাও যে আমার মন থেকে মুছে গেছে। তাহলে আমি কেমন করে স্বাভাবিক জীবনে ফিরে আসবো রে ভাই? সুবর্ণ, তুই কখন এলি বাবা? তুই কখন এলি? এসেছি, আমি অনেকক্ষণ আগে এসেছি মা। আর তোমার জন্য বয়ে এনেছি এক আকাশ বেদনার সংবাদ। এসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ কাকিমা, সুনন্দার বাবা সুবর্ণ আর সুনন্দার ভালোবাসা গ্রহণ করেনি, গুন্ডা দিয়ে বার করে দিয়েছে সুবর্ণকে মারধর করে। এসব তুই কি বলছিস আকাশ? এসব তুই কি বলছিস বাবা? আমি অনেক কাকুতে মিনতি করলাম মা, ওদেরকে অনেক বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু আমি বস্তির গরিব ছেলে বলে ওরা আমায় মানতে পারলো না। সুবর্ণ, তোর কিছু হয়নি? তোর কিছু হয়নি তো বাবা? তোর কিছু হয়নি তো? ওই জানোয়ার যে শয়তানি কুকর্মে তোর কোনো ক্ষতি হয়নি তো বাবা? বল না বাবা, বল না, তোর কোনো ক্ষতি না হয়নি? কাকিমা না, তেমন কিছু হয়নি, কিন্তু শক্ত লাঠির আঘাতে সুবর্ণ শরীরটা দুর্বল হয়ে গেছে। অর্থের ক্ষমতা আর দম্ভের অহংকারে ওই ধনবান অমনাংশগুলো সত্যিকারের ভালোবাসাকে ওই বুটের চাপে ফেলে খুন করতে চায়। একদিকে টাকা আর অন্যদিকে ভালোবাসা। ওরা তুলাদণ্ডের যন্ত্রে মাপতেও বাদ দেয় না। তাই তো সত্যিকারের ভালোবাসা অঙ্ক মেলাতে গিয়ে আজকে সত্যিকারের প্রেম হোঁচট রেখে মৃত্যুকে বরণ করে নিচ্ছে। তুমি সুনন্দাকে বৌমা রূপে দেখবে বলে কত আশা করেছিলে, তাই না মা? হ্যাঁ বাবা, হ্যাঁ, মনের মধ্যে তো অনেক আশা আমি লুকিয়ে রেখেছিলাম। সব মায়েরাই তো অনেক স্বপ্ন দেখে তার ছেলের বউ প্রতিশ্রুতি নিয়ে সংসারে প্রবেশ করে নতুন আলো জ্বালিয়ে দেবে, কিন্তু নিষ্ঠুর পরিহাসে সবার সব ইচ্ছা তো পূরণ হয় না বাবা, কোনোদিন পূরণ হয় না। কেন এমন হয় বলো তো মা? কেন এমন হয় বলতে পারিস আকাশ? দার্শনিকদের কথায় সব থেকে পপুলার জিনিস যদি ভালোবাসা হয়, তাহলে কেন ভালোবাসাকে মানুষ অমান্য করে? ওরে সুবর্ণ, যে দেশের মেয়েরা জাতীয় সঙ্গীতকে উল্টো পড়ে নোংরা ভাষা সুরে গিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারে, যে দেশের ছেলেরা হেমন্ত মুখোপাধ্যায় মান্নাদের মতো কাউকে দূরে সরিয়ে রেখে ফ্রি ফায়ারকে আপন করে নিতে পারে, সে দেশে কোনো ভালোবাসার মূল্য থাকে না রে, ভালোবাসার মূল্য থাকে না। কিন্তু এমন ভুল তো সবাই করে না। তাহলে নির্ভেজাল মানুষগুলো কেন শাস্তি পায়? সবাই এ ভুল না করলেও এই দুনিয়াটাই যে ভুলে ভরা, তাই বিধাতার খাতায় এখন সব মানুষ সমান অপরাধী। মাইয়ারে তুই অপরাধী রে, যত্নে করা ভালোবাসা দে ফিরাইয়া দে। কি ব্যাপার, আজ সবাই মন মারা হয়ে আছে কেন? মনে হচ্ছে একটা কিন্তু অগতন কথা থাকু। আজ আমাদের মনের অবস্থা ভালো নাই গদার মশাই। সুবর্ণর প্রেমিকার বাবা ওদের ভালোবাসাকে বরণ করেনি, আর সুবর্ণ লাঠিপালা করে বাড়ি থেকে বের করে দিয়েছে। আমি জানতাম এমন কাণ্ড হবে, আমি আগে থেকেই জানতাম। কথাই বলে একতলার মানুষ হয়ে 5 তলার স্বপ্ন দেখতে নাই। আমি কতবার বারণ করেছিলাম, কিন্তু তোমরা আমার কথার কোনো কেউ শোনার প্রয়োজন মনে করুনি। এবার বুঝুক চালা কথা না তুলে কেমন চালা। শোনো মমতা, এখন উপায় আছে। যদি তোমার ছেলেকে পাগল বানাতে না চাও, তাহলে আমার দেখা পাত্রীর সাথে ওর বিয়ের ব্যবস্থা। গদাধর বাবু, এই কিছুদিন আগে জগা বলে একটা ছেলে তার প্রেমিকাকে জীবনে না পেয়ে পাগলের মতো হয়ে গিয়েছিল। আমি 10,000 টাকার বিনিময়ে একটা ভালো পাত্রীর সাথে বিয়ে দিয়ে ব্যাপারটা করে মিটিয়ে দিয়ে। হ্যাঁ, সেটা দেখবে সংসার করতে, সারাদিন খুলে বেড়াচ্ছে, রাত্রে আবার নাইট ক্লাবেও যাচ্ছে। তোমাদের বিয়ে সারে কলো
আমার কানে বিষ হয়ে আসছে গলাধর কাকা। দয়া করে তোমরা এখান থেকে চলে যাও। ভুল করছো। আমি বলি কি আমার সুবর্ণ? কথা না শুনে তোমরা আবার ভুল করছো। সবুজ খেজুরটা পাকতে পাকতে যদি টুকুস করে খোঁজা পড়ে যাবে, সেই দিন বুঝতে পারবে কত ধানে কত চাল। ধান চালের হিসাব করার মতো প্রবৃত্তি আজ আমার মধ্যে নেই গদাধর কাকা। দেখতে গুলো দেতেলে মতামত কবে ভাঙবে না। হ্যাঁ, আর এখানে দাঁড়িয়ে ফালতু সময় নষ্ট করে লাভ নেই। তাহলে কি এখন তোমার অফিসে যাবে গুলো? নিশ্চয়। এই 3 দিন ধরে কেন নামক একটা ছেলে আমি বিয়ে করার লেগে আমার অফিসে আসা যাওয়া করছে। আজ ভাবছি ওর ব্যাপারটা মিটিয়ে দেবো। ভাবছিলে কি তোমার চোখে আতাগুলো? হ্যাঁ, শালাকে ভুজুং ভাজুং দিয়ে ওই দয়ানন্দী পাগলি মেয়েটার সাথে বিয়ে দিয়ে দেবো। তারপর পামন হিসেবে নিয়ে নেব 10,000 টাকা, আর নেব রিয়েলমি কোম্পানির একটা অ্যান্ড্রয়েড মোবাইল। হে হে হে, আমার নাম গদাধর ঘটক। লোকে আমাকে গদা বলি ডাকে। আমি মানুষের লাগিয়ে বেড়াই? না 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 না, ইয়ে মানে বিয়ে লাগিয়ে বেড়াই। হে 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 হে। গদাধর বাবু যে এই কথাগুলো বলে গেল সেটা অস্বীকার করার মতো নয় বাবা। এই সুযোগ যদি চলে যায় তাহলে আর কোনোদিনই ফিরে আসবে না। তাই তো বলছি, এই সুযোগ যদি তুই কাজে না লাগাস তাহলে তোকে সারা জীবনে কিন্তু দুঃখের বৃষ্টিতে ভিজতে হবে বাবা। হ্যাঁ, কাকিমা একদম ঠিক কথা বলেছে। এখন আমি কি করব সেটা ভেবে নিয়েছি রে আকাশ। কি করবি তুই? সুনন্দার বাবার অহংকারকে চূর্ণ করতে, জীবনে টাকার মোহর দেখতে আমি এক অজানার পথে পাড়ি দেবো। না রে সুবর্ণ, না, আমি তোকে কোথাও যেতে দেব না বাবা, আমি তোকে কোথাও যেতে দেব না। হ্যাঁ মা, হ্যাঁ, আমি যে শয়তান হর্ষবর্ধন গুপ্তকে উচ্চ স্বরে বলে এসেছি, আমিও তার মতো একদিন পজিপত্তি হয়ে দেখাবো। আর সেটা যদি আমি করতে না পারি, সুবর্ণ, আমি তো জীবন খেলায় হেরে যাবো মা। সুবর্ণ, তাহলে এখন তুই কোথায় যাবি সুবর্ণ? জানি না আমি কোথায় যাব, কি করব তাও আমি জানি না, কিন্তু যেমন করি হোক আমাকে জীবনে উন্নতি করতেই হবে। সুবর্ণ, এ তুই কি বলছিস বাবা? এ তুই কি বলছিস? কেন যাবি, কোথায় যাবি বললে একটু? উপায় নেই মা, উপায় নেই। আজ যে শান্তির মুখ্য দ্বারগুলো রুদ্ধ হয়ে গেছে, জীবনের সমস্ত পথগুলোকে ভরে গেছে এক ভয়ানক কণ্ঠকে, তাই শত দুঃখকে মেনে নিয়ে তোমার স্নেহের আঁচল ছেড়ে আমাকে যে চলে যেতেই হবে মা। বিষণ্ণতা ভরা এই জীবন নিয়ে চলে যাচ্ছে একটু শান্তির খোঁজে, আর আমাকে যেতে দিও না বাধা। বলো এটা কি তোমাদের সাজে? যদি কোনোদিন হতে পারি খ্যাতনামা, থাকতে পারে রামধনু একা সুখের ঘরে, তাই এই মুহূর্তে বলে যাচ্ছি আমি নিশ্চয় আসবো তোমাদের কাছে ফিরে, আসবো তোমাদের কাছে ফিরে। সুবর্ণ, যাস না, ফিরে আয় বাবা, ফিরে আয়, একটিবার আমার কাছে ফিরে আয়। আকাশ, ফিরে নিয়ে এসো আমার সুবর্ণকে, তুমি আমার কাছে ফিরে নিয়ে এসো। না, আজ আর ওকে ফেরানো যাবে না কাকিমা, ফেরানো যাবে না। বিষাক্ত মানুষের ভয়াবহ ষড়যন্ত্রে আর হচ্ছে মনে ক্যান্সারের ক্ষত সৃষ্টি হয়েছে। হাজার হাজার এদের কতগুলো ওকে আষ্টে পিষ্টে চাপতে ধরেছে। সুবর্ণ, ফিরে আয়, একটিবার তুই আমার মুখে ফিরে আয়, ফিরে 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 আমার বুক শূন্য করে কোথায় চলে যায়, আমার বুক শূন্য করে কোথায় চলে যায়। ফিরে আয়, ফিরে আয়, ফিরে